মদন আরো একবার ভালো করে তাকিয়ে দেখলো অন্ধকারের দিকে। না, কোথাও কিছু দেখা যায় না। বারান্দার কাছে দাঁড়িয়ে ঠকঠক করে কেঁপে চলেছে লতিকা। এবার পেছনে তাকিয়ে মদন বলল, কি হলো বলো তো বউ? হ্যাঁ, আমি তো এখানে কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছি না, অথচ তুমি বলছো ওইখানেই নাকি কেউ একটা দাঁড়িয়ে ছিল। কিন্তু কিন্তু তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? মদনের কথায় লতিকা চিৎকার করে কিছু বলতে গিয়েও ভয় প্রথমে কেঁদে ফেলল। তারপরে নিজেকে সামলে নিয়ে কান্না ভেজা গলায় বলল, তাহলে আমি হয়তো তোমায় মিথ্যা কথা বলেছি। ও গো, তুমি বিশ্বাস করো, আমি আমি ঠিক দেখেছি। ওইখানে কেউ একটা দাঁড়িয়ে ছিল, জল জল চোখে আমার দিকে তাকিয়ে দেখছিল সে। এমন মনে হচ্ছিল যেন যেন সুযোগ পেলে আমার ঘাড় ভেঙে ফেলবে। মদন একটু থতমত খেয়ে গেল। এতদিন ধরে এই বাড়িতে সে রয়েছে, এতদিন কোথায়? সেই ছোটবেলা থেকেই সেই বাড়িতে থাকে। তার যখন বছর তিনেক বয়স, তখন 2 গ্রাম দূর থেকে সে তার মা এবং বাবার সাথে এখানে এই বাড়িতে থাকতে এসেছিল। আজ অবধি সে কোনোদিনও কিছু দেখেনি, তার মাও কিছু দেখেনি, তার বাবাও কিছু দেখেনি। তাহলে আমার মনে হয় তুমি কিছু ভুল দেখেছো। আচ্ছা, আচ্ছা, তুমি যে কয়েকদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলে, ওইখানে গিয়ে আবার কিছু হয়নি তো? আমার আমার কিন্তু বড় ভয় করছে। সবকিছু তো আমাকেই দেখে শুনে ঠিক রাখতে হবে নাকি? বলছি বলছি কোনো তান্ত্রিক টান্ত্রিক ডাকবো নাকি? হ্যাঁ, কি বলো? ডাকবো কোনো তান্ত্রিক টান্ত্রিক? লতিকাও ঠিক সেই কথাই ভাবছিল। একটা তান্ত্রিক ডেকে ঘরের ভেতরটা বাড়ির বাইরের চারপাশটা দেখে নিলে ভালো হয়, কিন্তু তান্ত্রিক ডেকে ঘরে এসব করলে গ্রামের লোকেরাও জানতে পারবে, আর গ্রামগঞ্জে এসব খবর দাবানলের মতো ছড়ায়, আর লোকজন নানা কথা বলবে, তাতে তাদের মান সম্মানও খানিকটা কমে যাবে। তাই সে মদনকে বলল, না না, ওসব কিছু করার দরকার নেই। তুমি বরং কোনো তান্ত্রিকের কাছে যাও, তাকে আমার অবস্থার কথা সব বুঝিয়ে সুঝিয়ে কোনো মাদুলি বা তাবিজ নিয়ে এসো দেখি। এই কথা গ্রামে কিন্তু জানাজানি করলে চলবে না। তারা জানলে আবার এক কথা দু কথায় খামোকা সব উল্টো পাল্টা রটাবে। লতিকার কথাটা মদন নিজেও বেশ ভালোভাবে বুঝতে পারছিল, তাই সে চুপি চুপি এই কাজটা করবে ভেবেছিল। মদন ফিরে এসে বারান্দা দিয়ে রান্নাঘরের দিকে হেঁটে চলে যেতেই লতিকা তার ঘরের ভিতরে ঢুকেছে সবেমাত্র। এমন সময় একটা প্রচন্ড চিৎকার করে প্রায় লাফিয়ে ঘরের বাইরে ছুটে বেরিয়ে এলো। তার চিৎকারটা এখন যেন বাঁধন ছাড়া। আরে কি সর্বনাশ! চোখের মাথা খেয়েছো নাকি সব? ওরে বাবারে! লতিকা খালি চোখে দেখতে পেল এই ঘরের উল্টো দিকে বাইরে যাওয়ার যে দরজাটা আছে, সে দরজার একটা পাল্লা যেন হাট করে খোলা, আর ঠিক সেই দরজার কাছে উবু হয়ে বসে আছে একটা মেয়ে। তার মাথার চুলগুলো হাওয়াতে ফরফর করে উঠছে, দুটো চোখের মনি সাদা মরা মাছের মতো, মুখে লেগে আছে একটা অদ্ভুত হাসি। ঘরের ভেতর অন্ধকার, আর হ্যারিকেনের আলোতে বেশ ভালো করে বোঝা যায় না। মুখটা ভালো করে দেখা যায় না বটে, তবে তবে একবার দেখে কেমন যেন মেয়ে মানুষ বলেই মনে হয়। তবে সব থেকে ভয়ঙ্কর হলো চোখ দুটো, সঙ্গে সেই চাপা হাসির শব্দটা। ইনিয়ে বিনিয়ে একটা চাপা হাসি, অনেকটা যেন কান্নার মতো, যেন আওয়াজটা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। লতিকা ছুটে বাইরে এসেছিল, দেওয়ালের কাছে মুখ গুঁজে দুটো হাতে নিজের চোখ মুখ চেপে রেখে চিৎকার করছিল। রান্নাঘরের দিক থেকে মদন ছুটে এসে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের দরজা খোলা, ওপাশের খোলা পাল্লার দিক থেকে হাওয়া এসে ঢুকছে। ঘরে কোথাও কেউ নেই। ঘরে ঢুকে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিতে গিয়েই একটা আশ্চর্য গন্ধ এসে নাকে লাগলো মদনের। আশ্চর্য! গন্ধটা তো আগে ছিল না। এই গন্ধটা আবার কোত্থেকে আসছে? হ্যাঁ, কেমন কেমন একটা পচা পচা গন্ধ।
কোত্থেকে আসছে এটা? লতিকা তখন ভয়ে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়েছিল। মদন ছুটে যায় লতিকার কাছে। ব্যাপারটা মোটেই সাধারণ নয়। ধীরে ধীরে লতিকার চোখ বন্ধ হয়ে আসছে। ভয় পেয়ে সে জ্ঞান হারিয়ে ফেলছে বোধ হয়। কোন রকমে কাঁপা কাঁপা গলায় লতিকা কথাগুলো বলল। কেউ একটা আছে, কেউ একটা আছে গো। আমায় সে ভয় দেখাতে চাইছে। সে শুধু আমায় ভয় দেখাতে চায়। কাল রাতে আমি তোমাকে বলেছিলাম না, কাল রাতে একেবারে একেবারে আমার মুখের সামনে ঝুঁকেছিল সে। তুমি কিছু একটা করো না গো। লতিকা আর কথা বলতে না পেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। মদন তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে ঘরের দিকে এগোতে এগোতে ভাবল, আরে আরে আশ্চর্য! এ- এটা কি হলো? হ্যাঁ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, অথচ অথচ লতিকা দেখতে পাচ্ছে। হ্যাঁ, তাহলে তাহলে কি যে আছে সে সে লতিকাকে কোনোভাবে ভয় দেখাতে চাইছে? হ্যাঁ, কিন্তু কিন্তু সেটা কে? বাতাসে কান পেতেও কিন্তু মদন কোনো হাসির শব্দ শুনতে পেল না। তবুও লতিকাকে ঘরে রেখে সে অন্ধকারের মধ্যে ঘরের দরজায় দাঁড়িয়ে একভাবে তাকিয়ে রইল ঘরের ভেতরের দিকে। যেন মদন নয়, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে অন্য কোনো এক অদৃশ্য শরীরের ছায়ামূর্তি। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই মদনের মনে হচ্ছিল, ওই তো ঘরের মধ্যে যেন কিছু একটা আছে যাকে খালি চোখে দেখা যায় না। যেন একটা হাওয়ার মতো বাইরের দিক থেকে ঘুরে ঘুরে এসে ঘরে ঢুকছে। যেন একটা দমকা হাওয়া ঘরের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজার পাল্লাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর তারপর মদন দরজাটা খুলে বাইরের দিকে তাকাতেই দেখতে পেল বাড়ির পেছনের দিকের বাঁশের বেড়া পেরিয়ে চৌহদ্দির উপাসে ডোবার জলে কেমন একটা ঝপাং করে শব্দ হলো। আর ঠিক তখনই একটা অদ্ভুত হাসির শব্দ যেন ছড়িয়ে পড়ল চারপাশে। ভয় পেয়ে মদন ঘরের দরজা দড়াম করে বন্ধ করে রাম রাম করতে করতে ছুটে গেল তার বউয়ের ঘরের দিকে। দরজা খুলতেই কিশোরী সেনকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু অবাক হলেও পরে বললাম, তাহলে বললে কেন কালকে তুমি আসতে পারবে না? তোমার কোথাও একটা যাওয়ার কথা ছিল না? কিশোরীর মুখটা যেন কেমন হয়ে রয়েছে, সামান্য ফ্যাকাশে। আর তাছাড়া তার বেশভূষা উদ্ভ্রান্তের মতো। মাথার চুল উস্কো খুস্কো, কেমন যেন এলোমেলো। সচরাচর কিশোরীকে এমন অবস্থায় দেখা যায় না। দরজা খুললেই কিশোরীর হাসি মুখটাই সামনে ফুটে ওঠে। কিন্তু আজ এমন অন্যরকম দেখছি। চিন্তা তো হচ্ছিলই, তার সঙ্গে একটা ভাবনা এসে যোগ হচ্ছিল। আগের দিনে কিশোরী বলেছিল তার মাসির শরীরটা খুব একটা ভালো নয়। সেখানেই আবার কিছু হলো নাকি? তবে আমার চিন্তা মুক্ত করে দিয়ে কিশোরী সম্পূর্ণ অন্য একটা কথা বলে বসলো। ঠাকুরমশাইকে একবার আমাদের মেস বাড়িতে আনা যাবে? মানে যদি ঠাকুরমশাই রাজি থাকে তাহলে আর কি। বুঝলে, আমাদের মেস বাড়িতে দিন কয়েক ধরে কিছু একটা গন্ডগোল হয়ে চলেছে। বুঝতে পারলাম এই গন্ডগোলের কথাটাই কাল কিশোরী আমায় অল্প কথায় বলেছিল। কিন্তু ব্যাপারটা ঠিক কি সেটা জানা দরকার। তাই আর দেরি না করে গিন্নিকে বলে তাড়াতাড়ি ছাতা নিয়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন আকাশে রোদ উঠেছে। একটু আগে কালো হয়ে এসেছিল, টিপটিপে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে। পথঘাট চারপাশে রোদে ঝলমল করছিল। পথে চলতে চলতে কিশোরী মেজবাড়ির ব্যাপারে যা বলল তা মোটামুটি এই রকম। আমি এ বিষয়ে বেশি কিছু জানি না। যা শুনেছি অন্যদের কাছ থেকেই শুনেছি। দিন কয়েক ধরে একটি মেয়েকে নাকি আমাদের মেস বাড়িতে, বিশেষ করে মেস বাড়ির পেছনের দিকে যে বিল্ডিংটা আছে তার দোতলার কাছে দেখা যায়। অনেকে নাকি আবার ছাদের উপরেও দেখেছে। প্রথম প্রথম ব্যাপারটা আমি বিশ্বাস করিনি, বাকিরাও বিশ্বাস করেনি। কিন্তু কাল রাতে এমন একজন ব্যাপারটা দেখেছে যে তার কথা অবিশ্বাস করা যায় না। তুমি তো দেখেছো আমি কথায় কথায় ঠাকুরমশাইয়ের কথার মাঝে খুঁত ধরি, যুক্তিতর্ক দিয়ে তার বলা কথাগুলো বিচার করতে যায়। কিন্তু যার কথা বলছি সে জীবনে কোনোদিন এই সমস্ত কথা বিশ্বাস করে না। ঠাকুরমশাইয়ের কথা বললে সে হেসে উড়িয়ে দেয়। কাল সেও পর্যন্ত। বুঝতে পারলাম
ঘটনা যাই হোক না কেন, তার সঙ্গে সঙ্গে কিশোরীর অবিশ্বাসেও বোধহয় আঘাত লেগেছে। আর জোর করলাম না, সোজা তারানাথের কাছে গিয়ে পৌঁছে পুরো ঘটনাটা অল্প কথায় বললাম, মানে আমি আর কিশোরী। তারানাথ সব শুনে বলল, আরে তোমরা চিন্তা করছো কেন? চিন্তা করো না, চিন্তা করো না। আজকের দিনটা শুভ, আজকে কোনো কিছু হবে বলে মনে হয় না। এর পরের মঙ্গলবারে একটা যোগ আছে বটে। আজ একটা জিনিস দেব, সেটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবে। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমায় জানিও, আমি নিশ্চয়ই যাব। তোমরা তো আর আমার কাছে বাইরে কেউ নও। কিশোরীর মুখের সেই কালচে ভাবটা সরে গিয়ে যেন আবার একটা হাসি খেলে গেল। কিশোরী বলল, বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম ঠাকুরমশাই, আপনার কথায় এখন বেশ আশ্বস্ত লাগছে। যাই হোক, কোনো সমস্যা না হোক এটাই তো চাই। সঙ্গে করে তেলেভাজা এনেছিলাম, সেই তেলেভাজার ঠোঙায় গরম ভাব তখনও রয়েছে। তেলেভাজাগুলোর সদ্গতি করে একটা পাসিংশু সিগারেট হাতে তুলে নিয়ে সেটা শুকটান দিতে দিতে ধোয়ার রিং ছেড়ে তারানাথ বলল, কোনো অতৃপ্ত আত্মা কোনো কারণে হয়তো তোমাদের ওই মেস বাড়ির পিছনের আরেকটি মেস বাড়ির বিল্ডিং এর কাছে এসে পড়েছে। সে হতেই পারে, কোনো অতৃপ্তির কারণ থেকে থাকতে পারে। তার কাজ মিটে গেলেই সে আবার ফিরে যাবে। এখনো যখন সে কারোর কোনো ক্ষতি করেনি, তখন আশা করি আর কিছু করবে না। হঠাৎ করে এমন কিছুর উপদ্রবের কথা আপনি বুঝতে পেরেছেন যখন, তখন এমন ঘটনা আপনার সঙ্গে এর আগেও ঘটেছে নিশ্চয়ই। শুধু একবার নয়, অনেকবার ঘটেছে। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কোনো এক জায়গায় এমন কিছু উপদ্রব শুরু হয়েছে যে কি বলবো। প্রথমে তো কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। আসলে সমস্ত ঘটনার যেমন কারণ থাকে, অতৃপ্ত আত্মা কিংবা যে কোনো শক্তির কোনো স্থানে ফিরে আসার পেছনেও কোনো একটি কারণ থাকে। এটি খুঁজে বার করতে পারলে বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ সহজ হয়ে যায়। সাধারণ মানুষ চট করে তা ধরতে পারে না। তারা ভয় পেয়ে গিয়ে এমন অনেক কাণ্ড করে বসে যা আসলে ভালো নয়, বুঝলে? তাহলে আজ এমনই কোনো একটা গল্প বলুন না ঠাকুরমশাই, যেখানে এমনভাবে হঠাৎ করে কোথাও অতৃপ্ত কিছু হানা দিয়েছিল, আর তারপরে আপনি সেই সমস্যাটার সঠিকভাবে সমাধান করতে পেরেছেন। এমন অনেক ব্যাপার থাকে যা নিষ্পত্তি হয় না, কিন্তু এমনই কিছু বলুন, তাহলে মনে বড় শান্তি পায়, বুঝলেন? এই যেমন ধরুন আমার তো এসব কিছু সচরাচর বিশ্বাস হয় না, কিন্তু মেস বাড়িতে এতগুলো লোক মিলে থাকি, কখনো যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তো আর। অন্য সময় হলে কিশোরীর এমন কথায় তারানাথের নিজের দিকে গুটি পাওয়ার কথা। কিশোরীকে শুধু একটা কথা বলে কিশোরীর এই যুক্তি তর্ক কিংবা কথায় কথায় খোঁচা দেওয়ার ঝালটা পুষিয়ে নিতে পারত, কিন্তু তারানাথ বুদ্ধিমান লোক। কিশোরী এমনিতেই বড্ড চিন্তায় রয়েছে, এ সময় তাকে সে আর খোঁচা দিতে চাইল না। তার বদলে সামান্য হেসে বলল, আমি আছি তো, তোমরা এত চিন্তা করছো কেন? তোমাদের বয়সই বা কত? তোমরা আর কি বা দেখেছো? বুঝলে, এমনি এমনি কি আর তোমাদের ছোকরা বলি? ওসব চিন্তা করো না, আমি থাকতে ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। গুরুজনেরা যেভাবে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, বিপদে পড়ে বিভ্রান্ত হয়ে পড়লে যেভাবে তাদের ভরসায় মানুষ শান্ত হয়ে যায়, দেখলাম কিশোরীও যেন ঠিক সেইভাবেই শান্ত হয়ে গেল। হঠাৎ করেই মনে পড়ে গেল, সত্যি তো, তারানাথ তো আমাদের সাথে বসেই গল্পগুজব করে, তেলেভাজা খায়, সিগারেটে টান দেয়, কিন্তু তারানাথের বয়স আমাদের চেয়ে অনেক বেশি। আর শুধু তাই নয়, বয়সের দিক থেকে নয়, সম্মান, অভিজ্ঞতা সবকিছুতেই তারানাথ আমাদের সবার থেকে অনেক অনেক বড়। তখন মাথু বাগলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে। মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হওয়ার অনেক বছর আগেকার ঘটনা। এক সাধুর সঙ্গে গিয়েছিলাম বনপাহাড়ি বলে এক জায়গায়। জায়গাটা ওই উত্তরের দিকে। পাহাড় শেষ হয়েছে, জঙ্গল শুরু হয়েছে। জঙ্গলের নাম মনে পড়ে না। মনে পড়ে জঙ্গলে ঘন বড় বড় গাছ,
ছোট ছোট ঝোপ জঙ্গলে সবকিছু মিলিয়ে দিনের বেলা সে জঙ্গলে দুর্ভেদ্য অন্ধকার এসে পড়েছে। সেই জঙ্গলেরই এক প্রান্তে সাধুর সঙ্গে গিয়েছিলাম কি যেন একটা শিকড়ের সন্ধান। সেই শিকড়ের সন্ধান পাওয়া গেল না। জঙ্গলে ঘুরে ঘুরে 2-3টে দিন গাছের ডাল পাতা এসব কিছুতে গোটা শরীর ছড়ে, হাত পা ফুলে, এমনকি মশার ভীষণ কামড় খেয়ে শরীরে প্রায় জ্বর জ্বালা বাঁধিয়ে যখন আমরা ফিরে এলাম, তখন সাধুর অবস্থা খুব একটা ভালো নয়। সাধু ঠিক যাকে বলে সাধক নয়, ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল সাধনার জন্য, কিন্তু পরে তার আর ভালো লাগেনি। তবে জড়িবুটি, ভেষজ, ঔষধ এই সমস্ত বিষয়ে তার ভালো জ্ঞান রয়েছে। সাধনা কিছু করেছে বটে, দীক্ষাও নেওয়া আছে, কিন্তু উচ্চমানে। তবে সাধুর মন ভালো, শিকড়ের সন্ধান এমনি এমনি নয়। দূর গ্রামে তার কোনো এক পরিচিত যজমানের বাড়িতে একটি মেয়ে আছে, তার এক দুরারোগ্য ব্যাধি হয়েছে, তার জন্যই ওষুধের ব্যবস্থা। বাইরে বেরিয়ে এসে সাধু বললেন, সবই তো দেখলে তারানাথ, অনেক চেষ্টা করেও কিছু হলো না। শুনেছিলাম এখানে সেই গাছ পাওয়া যাবে। একবার তো খুঁজে পেলে সেই গাছের শিকড় বেটে যদি 3 দিন পর পর মেয়েটাকে খাওয়াতে পারতাম, তাহলে তার সেই রোগের উপশম হতো। এখন কি মুখ নিয়ে যাই বলো তো? আপনি যে চেষ্টা করেছেন সাধু বাবা, তা তো আমি নিজের চোখে দেখেছি। এখন আপনি তাদের সেই কথাই বলবেন না হয়? তা হয় না তারানাথ, আমি ফিরবো আর ফিরেই তোকে ঠিক করে দেবো। এই আশাই হয়তো মেয়েটির মধ্যে আরো একটু বেশি জীবন শক্তি বাড়িয়ে দিয়েছে। এখন যদি ফিরে গিয়ে বলি আমি তো সেই শিকড় আনিনি, তখন তখন সে কিন্তু বড়। আমার কথাটা বলতে বলতে একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। সাধু জঙ্গলের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর আমাকে দাঁড়াতে বলে আবার গিয়ে ঢুকলো জঙ্গলের ভিতরে। খানিকক্ষণ পর যখন সে ফিরে এলো, তার হাতে সদ্য তুলে আনা কয়েকটা ছোট ছোট গাছের নিচের দিক থেকে কেটে নেওয়া শিকড় বাকড়, সেগুলো মুড়িয়ে একটা লতা দিয়ে বেঁধে জড়িয়ে নিল সে। তারপর সঙ্গে করে আনা থলের ভিতর সেগুলোকে ভরে নিল। আমায় সে আর কিছু বলল না। সেখান থেকে ফিরে যে গ্রামে প্রথম গিয়ে প্রবেশ করলাম, তার নাম চাঁদপুর। চাঁদপুরে কোনো এক বাড়িতে আশ্রয় নিয়ে একটা দিন কাটাবো। জঙ্গলের মধ্যে 2 দিন ধরে দিন রাত কাটিয়ে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। কাছেই যে বাড়িতে গিয়ে পৌঁছালাম, সেখানে দেখি একজন লোক বাঁশের বেড়ার কাছটায় দাঁড়িয়ে ভেতর থেকে কারোর বেরোনোর জন্য তাকিয়ে অপেক্ষা করছে। যেন হঠাৎ করে পেছন ঘুরে সে আমাদের দেখে অবাক হয়ে গেল, বলল, আপনারা কারা সাধু বাবা? এই গ্রামে হঠাৎ করে কোত্থেকে এলেন? এসেছি অনেক দূর থেকে, একটা দিন বিশ্রামের প্রয়োজন। কালই ফিরে যাব। এক দৈব ঔষধির খোঁজের জন্য এসেছিলাম এই জঙ্গলে। আমারই এক শিষ্যের বাড়িতে ফিরতে হবে ওই ঔষধি নিয়ে। এই গ্রামের কোনো এক বাড়িতে আজ রাতের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারবে? মনে হলো সাধুর কথা শুনে লোকটি খুশি হয়েছে। তখনই সে বাড়ির ভেতরে ঢুকে কাকে যেন কি একটা বলল। দেখি ঘরের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এসেছে। তারপর আমায় আর সাধুকে নিয়ে সেই গ্রামের পথ ধরে আরেকটু এগিয়ে গিয়ে আরেকটি বাড়ির চৌহদ্দির মধ্যে সে ঢুকলো। ঢুকতে ঢুকতে ডাক দিল, লতিকা, আরে ও লতিকা, কোথায় গেলে? হা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, বাইরে এসো। এই দেখো, এই দেখো, আমি সাথে করে সাধু বাবাদের নিয়ে এসেছি। দেখো দেখো। জানতে পারলাম লোকটির নাম মদন, আর তার ডাকে রান্নাঘর থেকে একজন স্ত্রীলোক বেরিয়ে এলো। মাথায় ঘোমটা দেওয়া, রোগা টিংটিঙে, বেটে খাটুর চেহারা। সে বলল, সাধু বাবারা এসেছেন যখন ওনাদের হাত মুখ ধোয়ার জল দাও, একটু বসতে দাও। রান্না প্রায় হয়ে গেছে, ওনারা একটু বসুক, আমি ওনাদের খেতে দিয়ে দিই। সাধু বাবারা আমার হাতের রান্না খাবেন তো? তোমরা তো জানোই কারোর হাতে রান্না করা খাওয়া দাওয়ার খাওয়া নিয়ে আমার খুব একটা বাজ বিচার কখনোই ছিল না।
তাছাড়া সেই সাধুও তো ঠিক আর 5টা সাধুর মতো নন, তিনিও বেশ অন্যরকম, তাই তারও সব নিয়ে চিন্তা নেই। তাই দুজনে মিলে বারান্দায় বসে পেট ভরে খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠে যখন ঢেকুর তুললাম, তখন মদন হাত জোড় করে বলল, আগে আমায় ক্ষমা করবেন সাধু বাবা। আসলে আপনাদেরকে এই বাড়িতে ডেকে আনার পেছনে অন্য একটা কারণ আছে। সাধু বাবা আমার মুখের দিকে তাকালেন। দীক্ষা তার নেওয়া থাকলেও তন্ত্রমন্ত্র তেমন কিছুই জানা নেই। আমি চোখের ইশারায় তাকে শান্ত থাকতে বলতেই সে হাসি মুখে বলল, বল মদন, তোর কি সাহায্য করতে পারি? আমায় খুলে বল তোর সমস্যার কথা। বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আকাশে রোদ, আর সেই রোদের বুক চিরে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে যেন। তারানাথ কয়েকবার সেদিকে তাকিয়ে দেখল, তারপর কথা শেষ করে বলল, দেখেছো কাণ্ড? হ্যাঁ, রোদ রয়েছে অথচ বৃষ্টি হয়ে চলেছে। এমন সময় ব্যাঙের বিয়ে হয়, বুঝলে? ছোটবেলায় কথা অনেক শুনেছিলাম, তবে কেন জানি না তারানাথের কথা বলার ভঙ্গিতেই সামান্য হেসে উঠলাম। কিশোরী বলল, তারপর কি হলো? ওই মদন না কি যেন নাম, সে আপনাদের ঠিক কিসের জন্য ডেকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, তো যা বলছিলাম। তখন দুপুর হয়েছে। আমি, মদন আর সাধু বাবা বারান্দায় একপাশের দেওয়ালে হেলান দিয়ে বসলাম। রোদের আলো উঠোনে এসে পড়েছে। শিরশিরে ঠান্ডা হাওয়া মাঝে মাঝে আমাদের গায়ে এসে ঝাপড়া দিচ্ছে। সেটা ঠিক কোন সময় তা মনে নেই, তবে খুব বেশি গরম কিংবা বেশি ঠান্ডা কোনোটাই নেই। মদন বলল, আসলে আমার বউটা হঠাৎ করেই মাসখানেক ধরে রাতের বেলা ভীষণ ভয় পাচ্ছে। আমি বিয়ে করেছি প্রায় বছরখানেক হতে চলল, কিন্তু এতদিন বাদে বউটা হঠাৎ এমনভাবে কেন ভয় পাচ্ছে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তা সে কিছু দেখতে পায় নাকি? রোজ রাতের বেলা ঘরের মধ্যে নাকি কাকে মাঝে মাঝে দেখতে পায়, ভীষণ ভয় পায়, তারপর চিৎকার করে। এমনকি এমনকি একদিন তো রাতের বেলা নাকি বিছানার পাশেও পর্যন্ত কেউ একটা এসেছিল। অথচ অথচ অবাক কাণ্ড সাধু বাবা, আমি কখনো কিছুই দেখতে পারিনি। তোমার স্ত্রী তাকে দেখতে পায় অথচ তুমি তাকে দেখতে পাও না? আচ্ছা, তোমার স্ত্রীকে একবার ডাকো তো, সে নিজের মুখে আমাদের কাছে সব বলুক, তাহলে সুবিধা হবে। মদন তার স্ত্রীকে ডেকে আনলো। সে আমাদের কাছে বসলো বটে, তবে মুখের ঘোমটা সরালো না। একথা সে কথার পর সে বলল, প্রথম দিন ব্যাপারটা বুঝতে পারিনি, ভয় পেয়েছিলাম, কিন্তু তেমন কিছু মনে হয়নি। এরপর একদিন একদিন রাতের বেলা ঘুমোচ্ছি, আমার পাশে উনিও ঘুমোচ্ছেন। ওনার ঘুম গভীর, একবার ঘুমিয়ে পড়লে কিছুতেই ঘুম ভাঙে না। ঘরের মধ্যে হ্যারিকেনটা মিটমিট করে জ্বলছে, ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ। জানালা খুলে ঠান্ডা লাগে, বন্ধ করে রাখলে ঘুমোট হয়ে যায়, তবুও বন্ধ করে রাখা আছে। কিন্তু ঘরের মধ্যে কেউ যেন একটা ঢুকেছে। দুবার ওনাকে ধাক্কা দিলাম, কিন্তু কিছুতেই ওনার ঘুম ভাঙলো না। একটা অদ্ভুত পচা গন্ধ নাকে এসে লাগার সঙ্গে সঙ্গে আমার পেটের ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠলো। আর ঠিক তখনই মনে হলো আমি যে উঠে বসেছি, আমার পিছন দিকটায় কেউ যেন পিঠের কাছে দাঁড়িয়ে আছে। একটা চাপা হাসির মতো শব্দ আমার মাথার পেছনের দিকে কানে এসে ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। সাধু বাবারা, আমি আমি প্রচন্ড ভয়ে যেমন চিৎকার করে উঠবো, কিন্তু পারলাম না। মনে হলো যেন আমার গলার কাছটাতে কেউ শক্ত হাতে চেপে ধরে রয়েছে। ঠিক তখনই শুনতে পেলাম একটা চাপা ফ্যাস ফ্যাসে গলায় কি যেন বলছে, ছাড়বো না তোকে, তোকে আমি মারবই। এই ঘর থেকে তোর মরা বেরোবে, মরা, বুঝলি? এখান থেকে নিয়ে গিয়ে
ওই ডোবার জলে ডুবিয়ে মারবো তোকে। বউটা আমার ভীষণ ভয় পেয়েছিল। আমার ঘুমটা প্রথমে ভাঙেনি, কিন্তু কিন্তু যখন ঘুম ভাঙলো, দেখি বিছানায় শুয়ে ওর চোখ দুটো কেমন উল্টে গেছে, মুখটা মুখটা হা করা, আর আর গো গো করে চিৎকার করার চেষ্টা করছে। তারপর তারপর তাড়াতাড়ি ওর গায়ের ওপর হাত রাখতেই মনে হলো গোটা শরীরটা যেন কেঁপে উঠলো। একটা ঠান্ডা শক্ত হাত যেন যেন আমার গলাটা চেপে ধরেছিল বিছানার সঙ্গে। আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। মুখটা খোলা, শব্দ বেরোচ্ছে না। আমি বুঝতে পারছি বিছানার ওপর উঠে বসেছেন উনি, কিন্তু ওনাকে যে ডাকবো, অন্তত হাত দিয়ে ধরার চেষ্টা করব, সেটাও করতে পারছি না। বুকের ভেতরটা যেন একটু হাওয়ার জন্য হাঁসফাঁস করছিল। আর একটু সময় অমন করে থাকলে আমি আমি মারা পড়তাম। তাড়াতাড়ি উনি আমাকে তুলতেই চিৎকার করে ওনাকে আমি চাপটে ধরলাম। বাবা, কথা শেষ করে মদনের বউ কিন্তু আর কোনো কথা বলল না। এতক্ষণ ধরে সব কথা শুনে সাধু বাবা বললেন, খারাপ কিছুর একটা নজর পড়েছে তোমাদের উপর, বুঝলে? আর সেই নজরটা কোনোভাবে কাটাতেই হবে। সেটা হলো প্রথম দিন। তারপর এমনভাবে কতবার দেখেছি অন্ধকার ঘরের মধ্যে তাকে মাঝে মাঝেই আমি দেখতে পেয়েছি। অনেক কিছু দেখতে পাই আমি, কিন্তু উনি কিছু দেখতে পাইনি। মনে হয় সে যেন বারবার আমাকেই দেখা দেওয়ার চেষ্টা করে। কি কারণে এমনটা হয় সে কথা তোমরা বুঝতে পারছো না? মানে এমনি এমনি তো আর এসব হয় না। তাছাড়া কেউ একজন শুধু তোমায় দেখা দিচ্ছে অথচ মদনকে দেখা দিচ্ছে না, এটা তো হতে পারে না। সে তোমায় মারতে পর্যন্ত চেয়েছে। সে কি কোনো নারী নাকি পুরুষ? আগে আগে আমি কিছু বুঝিনি, তবে একটা গন্ধ পেয়েছি, পচা বিশ্রী একটা গন্ধ। একদিন একদিন দরজাটা খোলা ছিল, তখন ওই পেছনের দিকে ডোবার জঙ্গলের মধ্যে একটা কিছু ঝাঁপিয়ে পড়ার মতো শব্দ শুনতে পেয়েছিলাম। কিন্তু কিন্তু যতটুকু লতিকা আমায় বলেছে তাতে মনে হয়েছে কোনো একটা মেয়ে ছিল, যার মাথায় লম্বা লম্বা চুল। তার মাথার সেই চুল হাওয়ায় যেন উড়ছিল। এভাবে মদন লতিকা মিলে অনেক কিছুই বলল। লতিকা সত্যি ভীষণ ভয় পেয়েছে। এত ভয় পাওয়ার কথা নয়। তবুও ভেবেছিলাম মদন নিজেও ভীষণ ভয় পেয়েছে, কিন্তু সে নিজের চোখে কিছু দেখেনি, আর বউয়ের কাছে নিজের ভয় দেখাতে চায় না বলে এখনো পর্যন্ত তেমনভাবে কিছু বলেনি। সেদিন বিকেলের দিকে আমায় একা পেয়ে মদন হাত ধরে বলল, আপনি আপনি কিছু একটা করুন সাধু বাবা, এমন ভাবে তো আর থাকতে পারি না। আমার আমার বউটা বারবার ভয় পায়। কিছু দেখতে না পেলেও ভয় তো আমারও হয়। আসলে এই বাড়িতে এতদিন ধরে রয়েছি, সেই সেই ছোটবেলা থেকে, অথচ অথচ কোনোদিন কিছুই দেখিনি। কিন্তু কিন্তু হঠাৎ করে কি যে এমন হলো। আজ রাতে আমরা এখানে থেকে চেষ্টা করব ব্যাপারটা কি সেটা দেখার। মানে যে আসে তাকে তুমি দেখতে না পেলেও আমি যদি দেখতে পাই। মদনের দুটো চোখে যেন একটা অদ্ভুত ভয় ঝিলিক দিয়ে গেল। সাধু বাবা কিন্তু আমার কথায় রাজি হলেন না। তিনি সেদিন চলে যাওয়ার কথা ভাবলেও শেষের দিকে আমার এবং মদনের জোরাজুরিতে সেখানে থেকে যেতে বাধ্য হলেন। রাতের বেলা লতিকা তার ঘরে চলে গেল নিজের মতোই। আমরা তিনজনে পাশের ঘরের কাছে বসে কাটিয়ে দিলাম। অনেক রাত হয়েছে। সাধু বাবা পেট পুড়ে খেয়ে দিয়ে ঘুমে তোড়জোড় করছে। যতই হোক তন্ত্রমন্ত্র সাধনা নিয়ে খুব একটা নড়াচড়া তো করে না, সে অন্য কাজ করে। তবে ভবঘুরের সাধক যাকে বলা যায় তিনি সেটাই। হেরান দিয়ে বসে আছি বিছানার কাছে। আমি আর মদন নানা কথা বলছি। কথা বলতে বলতে মদনকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করলাম। সে বলল, আর বলবেন না সাধু বাবা, লতিকার সঙ্গে বিয়ে হওয়ার মাস 6 মধ্যেই মা মারা গেল। আর
আর বাবা তো মারা গেছে সেই অনেক আগেই। কি করে কি জানি হঠাৎ হঠাৎ 3 দিনের জ্বরে মা আমায় ছেড়ে চলে গেল। মায়ের পরে লতিকা ছাড়া যে আমার আর কেউ নেই। মদনের কথাটা যেন বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় এসে ধাক্কা দিল। তাই তো, লতিকা যাকে দেখতে পায় সে একটা মেয়ে, আর মদনের মা মারা গেছে সেও একজন স্ত্রীলোক। তাহলে তাহলে কি কোনোভাবে মদনের মা ফিরে এসে লতিকাকে এমনভাবে ভয় দেখাচ্ছে? কিন্তু সেটা আবার কি করে হতে পারে? মদনকে সে কথা বললাম না, বেচারা মনে মনে দুঃখ পাবে। অন্য কথা বলতে লাগলাম। একটু পরে কি মনে হতে পা টিপে টিপে পাশের ঘরে লতিকা যেখানে ঘুমাচ্ছে সে ঘরের কাছে এসে বললাম। অ্যারিগানটা জ্বালিয়ে রেখেছিলাম আমরা। এখন দেখি ঘরের ভেতর ঘুট ঘুট করছে কালো অন্ধকার। আশ্চর্য, লতিকা আলো নিভিয়ে ঘুমোবে এ কথা তো স্বপ্নেও বিশ্বাস করতে পারবো না। তাহলে এমনটাও তো হতে পারে, হাওয়ার ঝাপটায় কিংবা অন্য কোনোভাবে হয়তো হ্যারিকেনটা নিভে গিয়েছিল। ঘরের দরজা জানালা সবকিছু আমরা নিজের হাতে বন্ধ করেছিলাম, শুধু এই দরজাটাই সামান্য খোলা ছিল। বাইরে হাওয়া নেই, তাহলে হাওয়া এলো কোথা থেকে? কথাটা ভাবতে ভাবতেই ঘরের ভেতরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম চাপা একটা কান্নার শব্দ, যেন ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। আর কে যেন বলছে, কষ্ট, কত কষ্ট, সে কথা তুই বুঝবি কি করে? তোকে আজ নিয়ে যাবই। এতদিন ধরে সব কিছু মেনে নিয়েছি, আবার আবার এখন সাধু বাবা নিয়ে এসেছিস আমায় তাড়াবার জন্য। কাঁপা কাঁপা গলায় কোনো রকমে লতিকার মুখ থেকে কয়েকটা কথা বেরোলো। আমি কিছু করিনি, যা করেছে উনি। তুমি কে আমি জানি না, আমি ছেড়ে দাও, আমি বেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। মরতে যে তোকে হবেই, আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। ডোবার জলে নিয়ে গিয়ে তারপরে তোকে আমি ডুবিয়ে মারবো। কথাটা বলতে বলতে দেখতে পেলাম পেছনের দিকে দরজাটা খুলে গেল হাট করে। কোথাও হাওয়া নেই, অথচ খুলে গেছে। মাটির দিকে তাকিয়ে দেখতে পেলাম কালো একটা ছায়া লতিকার মাথার চুলটা ধরে তাকে টানতে টানতে মাটির উপর দিয়ে গসটাতে টেনে নিয়ে যাচ্ছে। লতিকা চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তার মুখ থেকে গোয়ানির মতো শব্দ ছাড়া আর কিছু বাইরে বেরোচ্ছে না। মনে মনে প্রমাদ গুনলাম। তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেই সঙ্গে সঙ্গে কিন্তু লতিকা থেমে গেল। যে প্রেত মূর্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল সে ছিটকে সরে গেল ঘরের বাইরে, আর সঙ্গে সঙ্গে শুনতে পেলাম তীব্র হাসির শব্দ। চলে যা তোরা, চলে যা এখান থেকে, চলে যা বলে দিলাম। আমায় আমায় আমার কাজটা করতে দে, তোদের কিন্তু ভালো হবে না, আর আর ওরও ভালো হবে না বলে দিলাম। কে তুমি? এমনভাবে লতিকা আর মদনকে কেনই বা ভয় দেখাচ্ছ? চলে যাও এখান থেকে। ওদের সংসারটা এইভাবে ভাঙতে তোমার খারাপ লাগছে না? কে তুমি বলো আমায়? আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। কতদিন, হ্যাঁ কতদিন পাহারা দিবি তুই? কতদিন থাকবি এখানে? তোরা যখন থাকবি না তখন তখন আমি আবার ফিরে আসবো, এই কথাটা বলে রাখলাম। আবার প্রচন্ড হাওয়ার ঝাপটা দরজায় এসে লাগলো, আর তারপরেই মনে হলো দূরে সেই ডোবার জন্য কি যেন একটা ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনতে পেলাম। মদন এমনটাই বলেছিল। এদিকে মাটিতে শুয়ে থাকা লতিকা তখনই উঠে বসেছে, দুটো হাত গলায় চেপে ধরা। আমায় দেখে ভরসা পেয়ে সে বাইরে বেরিয়ে এলো।
ততক্ষণে পাশের ঘর থেকে সাধু বাবাও শব্দ শুনতে পেয়ে এদিকে এসেছে। সাধু বাবার চোখে মুখে একটা অদ্ভুত বিস্ময় ভাব। সে বলল, আর বলো না তারানাথ, কি যে হলো, জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়েছিলাম। মনে হলো ওই যে দূরে বাইরে বাঁশের বেড়ার ওপাশে চাঁদের আলো পড়ছে। সেদিকে একটা মেয়ে যেন ছুটে গিয়ে ডোবার জলের মধ্যে ঝাঁপ দিল। সাদা কাপড় পরা, লম্বা চুল, এত দূর থেকেও যেন অল্প অল্প দেখতে পেলাম। মদনকে ডেকে এনে দেখালাম, কিন্তু মদন চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে কিছু একটা সন্দেহ করে বললাম, মদন, আশা করি গোটা ব্যাপারটা তুমি এখন বুঝতে পেরেছো, কিন্তু এটা কিভাবে হলো এবার বলো তো। কিন্তু কিন্তু এমনটা কেন হলো সাধু বাবা? হ্যাঁ, লতিকা তো মার কোনো ক্ষতি করেনি। তাছাড়া বেঁচে থাকা অবস্থায় মা লতিকাকে পছন্দ না করলেও তার কোনো ক্ষতি করেনি। তাহলে আমাদের কথা শুনে লতিকা প্রায় চিৎকার করে বলে উঠল, আমার বারবার যেন মনে হয়েছিল ওটা মা। ওই গন্ধটা, ওই পচা গন্ধের সাথেও যে আরো একটা গন্ধ ছিল, সেটা যেন বারবার আমার খুব চেনা মনে হয়েছিল। কিন্তু মা, মা এমন ভাবে কেন ফিরে এসেছে? তার মানে মদনের মা কোনোভাবে লতিকাকে মারার চেষ্টা করছে, কিন্তু তার জন্য কি সে মদনকে দেখাও দিচ্ছে না, ক্ষতিও করছে না? কিন্তু কেন? কারণ তো একটা আছেই। তোমরা তোমার মায়ের শ্রাদ্ধ শান্তি ভালো করে করেছিলে? ওনার অন্ত্যেষ্টিক্রিয়া ভালোভাবে হয়েছিল তো? কিভাবে মারা গিয়েছিল তোমার মা? বিয়ের প্রায় 6 মাস পরের কথা। তখন বর্ষাকাল, মার খুব জ্বর হয়েছিল। এদিকে এদিকে উনিও বাড়িতে নেই, আমি বাড়িতে একা। গ্রামের কবিরাজকে ডেকে এনে কোনো রকমে সেই জ্বর সামলাবার চেষ্টা করছি, কিন্তু 2 দিনের মধ্যে জ্বর আরো বেড়ে গিয়েছিল। তখন উনি খবর পেয়ে চলে এলেন পাশের গ্রাম থেকে, কিন্তু কবিরাজ মায়ের নাড়ি দেখে বললেন আর কোনো আশা নেই, নিশ্চয়ই কোনোভাবে ভয় পেয়ে বা অন্য কোনো কারণে জ্বর এসেছে। অন্য কোনো কারণ বলতে? হ্যাঁ সাধু বাবা, কবিরাজ মশাই তাই বলেছিলেন। দেখ মদন, তোর মায়ের শরীর খারাপ সেটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় খারাপ কিছু একটা হয়েছে ওনার সাথে। খারাপ হাওয়া বাতাস লাগলে কিংবা অন্য কিছুতে এমনটা মাঝে মাঝে হয়। কিন্তু কিন্তু মা তো বেশিরভাগ সময় ঘরেই থাকে। তাছাড়া ঘরের বাইরে বেরোলেও বাড়ির মধ্যেই যা একটু ঘোরাফেরা করে। বাড়ির মধ্যে এমনটা কি করে হবে? এতদিন ধরে আমি কবিরাজি করছি, এমন জ্বর আমার কাছে নস্যি, কিন্তু গোটা 2 দিন ওষুধপত্র দেওয়ার পরেও সেই জ্বরের কোনো কিছুই হচ্ছে না, যেমনটা তেমনই থাকছে। বিশেষ করে অন্ধকার নামলেই জ্বরটা যেন আরো বেড়ে যাচ্ছে। তাহলে তাহলে এখন কি করা যায়? কালকের দিনটাই 3 দিন। 3 দিনের দিন খুব সাবধানে রাখবি। যদি কিছু হওয়ার হয় তাহলে 3 দিনের দিনই হবে, আর যদি না হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। মদন অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। লতিকাও ভয় সিঁটিয়ে গেছে। ঘরের ভেতরে আমরা 4 জন দাঁড়িয়ে আছি। এমন সময় ঘরের বাইরে থেকে একটা রক্ত জল করা অদ্ভুত মেইলি হাসির শব্দ শোনা গেল। মনে হলো হাসিটা বাড়ির চারপাশে চক্কর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ক্রমে ক্রমে বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম তা সত্যি হলেও পুরোপুরি সত্যি নয়। এসব কিছুর পেছনে অন্য একটা কারণ আছে। এতক্ষণ কথা বলে তারনাথ এবার চুপ করতেই আমি আর কিশোরী কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। পাশে রাখা ঘটি থেকে একটু জল খেয়ে সে গলাটা ভিজিয়ে নিল। এরপর কিশোরী ধীরে ধীরে প্রথম কথা বলল।
তার মানে আপনি বলতে চাইছেন ওই মদনের মা ললিতাকে মারার চেষ্টা করছিল না, তার পিছনে অন্য কেউ ছিল? কোথা থেকে কোনো অশুভ খারাপ কিছু কখন কার উপর প্রভাব বিস্তার করবে সে কথা কেউ জানতে পারে না। পরদিন ভালো করে খোঁজ নিয়ে দেখলাম সাধু বাবা যে এসব ব্যাপারে খুব বেশি উৎসাহ হবে না। আশা করি তোমরা তা ভালো করেই বুঝতে পারছো। তবে আমি কিন্তু বেশ উৎসাহী হয়েছিলাম। মদনের থেকে খোঁজ নিয়ে জানলাম যে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ করেছিল তার কথা। তারপর তার সাথে দেখা করে তার মুখে শুনতে পেলাম অন্য কথা। মৃতদেহ শ্মশানে পোড়ানো হয়েছে ঠিকই, কিন্তু তার শেষকৃত্য নাকি ভালোভাবে হয়নি। কোনো কারণে তার মৃতদেহ কোনোভাবে দোষ পেয়েছিল। সমস্ত কাজ করার পরেও পুরোহিত মশাইয়ের মনে হয়েছিল ব্যাপারটা ঠিকভাবে হয়নি। তবে এই গ্রামগঞ্জে এমন অনেক কিছুই হয়ে থাকে। কত মৃতদেহ চিতায় ওঠানোর পর ভালোভাবে পোড়ানো হয় না, সে তোমরা এখানে বসে বুঝতে পারবে না। সেই গ্রামেও এমন অবস্থা ছিল, কিন্তু পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি অন্তত এইটুকু বুঝতে পারলাম যে মৃতদেহ যতই মদনের মায়ের হোক না কেন, তার মধ্যে অন্য কিছু একটা ব্যাপার হতে পারে। সব শুনে ফিরে এসেছি মদনের বাড়ি। সাধু বললেন, এখানে কিন্তু আমার মোটেই ভালো লাগছে না তারনাথ। এই সমস্ত ব্যাপারের মধ্যে আমার কিন্তু মনটা কেমন করছে। তাছাড়া ওষুধ নিয়ে পৌঁছে দিতে হবে তো। সেই গাছের শিকড় সেই শিষ্যের বাড়িতে পৌঁছতে না পারলে আমার আমার যে মান থাকবে না। আপনি একটা কাজ করুন সাধু বাবা, কাল সকালে আপনি বেরিয়ে পড়ুন এখান থেকে, বুঝলেন? এখানে এমন বিপদের মধ্যে মদন আর লতিকাকে রেখে আমি এখান থেকে যেতে পারবো না। অন্তত আরও 2 দিন যে আমায় থাকতেই হবে। তারপরে কাল হলো শনিবার, কালকের দিনে আশ্চর্য কিছু হলেও হতে পারে। সাধু বাবা পরদিন সকালে আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। এদিকে লতিকা আর মদন মনে মনে আমায় বিশ্বাস করতে শুরু করেছে তাদের এই সমস্যা থেকে আমি বাঁচাতে পারি। আগের দিন রাতেও একটু একটু ভয় ওরা পেয়েছিল, তবে তেমন কিছু নয়। আমি গৃহবন্ধন করে রেখেছিলাম, তাই বাড়ির ভেতর কেউ ঢুকতে পারেনি। পাশের ঘরে আমি, এদিকে মদন এবং লতিকা রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়েছে। রাতে একবার উঠে দেখেছিলাম জানলা দিয়ে বাড়ির বাইরে বাঁশের বেড়া চৌহদ্দির ওপারের দিকে কালো কালো ছায়ার মতো কে যেন ঘুরে বেড়াচ্ছে। হাসির শব্দ আর তার সঙ্গে মাঝে মাঝে চিৎকার করে ভয় দেখানোর মতো করে কেউ বলছে, ভেতরে ঢুকতে দিবি না? আমাকে ভেতরে ঢুকতে দিবি না? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব কতদিন আমায় আটকে রাখতে পারিস। আমিও দেখব। ভেতরে তো আমি ঢুকবই, একবার না একবার হলেও আমি ঢুকব। সে রাতে আর কিছু হলো না। পরদিন সকালে মদন আমায় বলল, সব কিছুই বুঝতে পারছি সাধু বাবা, কিন্তু কিন্তু আমার মনটা কেমন যেন করছে। বারবার যেন মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। হ্যাঁ, সব কাজ ঠিকমতো করার পরও মায়ের আত্মার কি তাহলে মুক্তি হয়নি? হ্যাঁ, ওই ওই ডোবার জলেই মা বারবার ফিরে যায় কেন বলুন তো? ডোবার জলে এমন কিছু একটা আছে যা মোটেই ভালো নয়। তোমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ভালোভাবে না হওয়ার জন্য তার আত্মা কোনোভাবে রয়ে গিয়েছে এখানে, আর সেই বারবার ফিরে আসছে। লতিকা আমাদের এসব কথাবার্তার মধ্যে ছিল না। তার শরীর ভীষণ খারাপ হয়েছে। একদিন ঘোমটা খোলা অবস্থায় তাকে দেখেছিলাম। চোখের তলায় কালি, মুখটা শুকিয়ে গেছে, গোটা শরীর শীর্ণ। মদন তো বলেই ফেলল, বিয়ের পর লতিকা এমন ছিল না। আসলে আসলে মাঝে মাঝে মা লতিকার ওপরে অত্যাচার করত, এ কথা ও কথা বলতো। এ আমায় কখনোই কিছু বলেনি। আসলে আসলে আমি কাজকর্ম নিয়ে বাইরেই থাকতাম সাধু বাবা।
মা মারা যাওয়ার পর গ্রামে ফিরে এলাম। চাষবাস এইসব নিয়েই থাকি আর কি। আসলে আসলে একা বউকে বাড়িতে রেখে তো আর কাজকর্মের জন্য বাইরে পড়ে থাকতে পারি না। তবে তবে তখনও ও আমায় কিছু বলেনি, কিন্তু এখন শরীরটা আরো খারাপ হয়েছে। চিন্তা নেই মদন, আজ শনিবার, আজ রাতে ওর আসার কথা। আজ রাতে যদি কোনোভাবে ওকে আটকাতে পারি তাহলে কাল তোমাদের তাবিজ তৈরি করে দেবো। সবসময় তো আর আমি এখানে থাকতে পারবো না। কোনো আত্মাকে পুরোপুরিভাবে ধ্বংস করা চায় না, তাকে তাড়িয়ে দিলেও সে আবার ফিরে আসতে পারে। ওই তাবিজ তোমাদের রক্ষা করবে। তাহলে তাহলে আজই তাবিজ তৈরি করে দিন না। হ্যাঁ, শুধু 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 কালকের জন্য ফেলে রাখবেন কেন? আজকের মধ্যেই সবকিছু হয়ে গেলেই তো হয়ে যায়। কেন যে তাবিজ তৈরি করে দিলাম না সে কথা আমি নিজেও ঠিক বলতে পারি না। হয়তো মনে হয়েছিল আসল ব্যাপারটা ভালো করে বুঝতে চাই। শনিবার দিন রাতের বেলা এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। এত বড় যে বিপদ হতে পারতো সে কথা আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারি। বাইরে বৃষ্টিটা কখন যেন বেড়ে উঠেছিল। তারানাথের গল্প শুনতে শুনতে আমরা বিভোর হয়ে গিয়েছিলাম বলে এদিকে একবারও খেয়াল করে দেখিনি। এইবার বৃষ্টির ছাঁট গায়ে এসে লাগতেই আমরা একটু সরে বসলাম। তারানাথ বাইরের দিকে তাকিয়ে বলল, একটু আগেও কেমন রোদ ছিল, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি এলো। তোমরা একটু সরে বসো। হ্যাঁ, গল্পটা প্রায় শেষ হতে এসেছে, আর একটু বাকি আছে। তারপরে তোমাদের ওই একটা জিনিস দিয়ে দেবো। আশা করি ততক্ষণে বৃষ্টি কমে যাবে। শনিবার রাতের বেলা, আগের দিনের মতোই আমি এ ঘরে আর ওরা ওই ঘরে শুয়েছে। দেহবন্ধন আর গৃহবন্ধন কোনোটাই ইচ্ছে করে করিনি, না হলে এই আত্মারা তো আর আসবে না, আর তাহলে আমার কাজও হবে না। অনেক রাতের দিকে পাশের ঘর থেকে হঠাৎ মদনের একটা চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি ছুটে এসে দেখি বাইরে ওই ডোবার দিকে দরজাটা খোলা। আমায় দেখতে পেয়ে মদন প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি আপনি ঠিক বলেছেন সাধু বাবা। মা মা এসেছিল এইমাত্র ওকে ডোবার দিকে নিয়ে গেছে। আপনি আপনি তাড়াতাড়ি চলুন। মদনের কথা শুনে আর অপেক্ষা করলাম না। আমি আর মদন মিলে তাড়াতাড়ি বাড়ি চৌহদ্দি পেরিয়ে পিছনের দিকের সেই ফাঁকা ডোবার দিকে এগোতে এগোতেই একটা রক্ত জল করা হাসির শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। চাঁদের অল্প আলোতে দূরের দিকে তাকিয়ে ডোবার পাড়ে দেখতে পেলাম এক আশ্চর্য ব্যাপার। একটা কালো ছায়া যেন টানতে টানতে লতিকাকে নিয়ে চলেছে সেই জলের দিকে। কিন্তু জলের পাশে ওরা কারা দাঁড়িয়ে আছে? কালো কালো আরো কতগুলো ছায়া যেন জলের কাছটায় দাঁড়িয়ে রয়েছে না? আমি দ্রুত সামনের দিকে এগোতে লাগলাম। লতিকার চিৎকার শুনতে পেলাম দূর থেকে। দাদু, বাঁচান, ওরা ওরা মেরে ফেলবে, বাঁচান, বাঁচান। আরো তাড়াতাড়ি হেঁটে যতক্ষণ আমি সেই ডোবার কাছে এসে পৌঁছালাম ততক্ষণে জলের মধ্যে ধপ করে কিছু পড়ার শব্দ হলো। লতিকা জলের মধ্যে গিয়ে পড়েছে। সেই কালো কালো ছায়াগুলো কখন যেন সেখান থেকে জলের মধ্যে কোথাও মিলিয়ে গেছে। আর জলের মধ্যে লতিকার ঠিক সামনের দিকে একটা কালো ছায়ামূর্তিকে আমি চুপ করে জলের মধ্যে শরীরে ডুবিয়ে মাথা বার করে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মদন পেছন থেকে চিৎকার করে উঠল, সাধু বাবা, সাধু বাবা, লতিকা, লতিকা। মদনের কথা শুনে সামনে তাকাতেই সেই সাদা দুটো মাছের মতো চোখওয়ালা অদ্ভুত মূর্তিটাকে দেখতে পেলাম। তার চেহারা কুচকুচে কালো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখে অদ্ভুত ক্রূর হাসি। এটা যে কোনোভাবেই মদনের মা হতে পারে না তা বেশ বুঝতে পারছি। এমন কোনো এক প্রেতমূর্তি যা কোনোভাবে ডোবার আশেপাশেই আটকা পড়েছে। আমি চিৎকার করে বললাম, তোর এত বড় সাহস! তুই লতিকাকে এখানে পর্যন্ত টেনে এনেছিস কেন? লতিকা তো তোর কোনো ক্ষতি করেনি। ক্ষতি তো আমিও কারোর করিনি, তবুও তো আমায় মরতে হয়েছিল। তখনই তো ঠিক করেছিলাম আমিও এক এক করে মানুষ মারব। এতদিনে সুযোগ পাইনি, এখান থেকে বেরোতে পারেনি। ওই চারজন যখনই ডোবার কাছে নিজে নিজেই মরতে এলো, তারপরেই তো সুযোগ পেয়ে গেলাম।
আমার পেছনে দাঁড়িয়ে থাকা মদন বলে উঠল, 4 জন? হ্যাঁ, তার মানে আমাদের এই গ্রামে ঘুরতে এসে যে 4 জন হারিয়ে গিয়েছিল তারা তারা 4 জনের ডোবার জলে মরেছে। মরেছে আর কি, রাতের বেলা ডোবার কাছে এসেছিল। আমিও এক এক করে জলের মধ্যে টেনে নামিয়েছি। ডোবার মধ্যে এখনো দেহগুলো পড়ে রয়েছে। জলের ওপরে উঠলেই তো বিপদ, তাই লতা পাতা শ্যাওলার মধ্যে আটকে রেখেছি। আর তারপর তোর মাকে সেদিন ডেকে এনে মেরেই ফেলতাম, কিন্তু কি করে যেন ওই লতিকাই ওকে পেছন থেকে ডেকে ফেললো। তখনই তো ঠিক করেছিলাম দুজনকেই মারবো। তার মানে মদনের মাকে তুই এখানে ডেকে এনে মেরেছিস? কিন্তু কেন? মদনের মা কিংবা লতিকা তো কোনো ক্ষতি করেনি তোর। ছেড়ে দে ওদের বলছি, ছেড়ে দে, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না। এমন সময় জলের ভেতর থেকে লতিকা চিৎকার করে উঠল। দেখতে পেলাম সে হাবুডুবু খাচ্ছে। সেই পচা গলা ডোবার জলের মধ্যে সে একবার ডুবছে আর একবার বাইরে বেরিয়ে আসছে। খিলখিল করে হাসতে লাগলো সেই অদ্ভুত মূর্তিটা। আর তার সঙ্গে সঙ্গে মনে হলো চারপাশে যেন আরো কয়েকটা কালো কালো মূর্তি লতিকাকে ঘিরে উঠে পড়েছে। হিসেব করে দেখলাম 6টা প্রেত মূর্তি। তবে সেই মূর্তিগুলো কালো কুচকুচে নয়, যেন অনেকটা মানুষের মতোই। আর তার মধ্যে একটা মূর্তির মুখের উপর চাঁদের আলো পড়তেই মদন সেদিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এটা তো আমার মা। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, কিন্তু কিন্তু মাকে তো আমি নিজেই শ্মশানে পুড়িয়ে এসেছি। তাহলে মা এখানে কি করে এলো? এখন এসব কথা বলার সময় নয় মদন। যেভাবে হোক লতিকাকে ওগুলোর থেকে বাঁচাতে হবে। বেশিক্ষণ ওভাবে থাকলে ওকে আর আমরা বাঁচাতে পারবো না। তুই যেই হোস না কেন, তুই লতিকাকে ছেড়ে দে। তোর কি হয়েছে আমি জানি না, কেন তুই এখানে এসেছিস তাও আমি জানি না। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ও হলো আমাদের গ্রামেরই ছেলে গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ একদিন হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। রাতের বেলা ও বউয়ের সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে সেই যে কোথায় গিয়েছিল সে কেউ জানে না। তার মানে কিন্তু গোবিন্দ এখানে ডুবে মরলো কি করে? ঠিক বলেছিস মদন, আমি গোবিন্দ। সেদিনই এই ডোবার জলের মধ্যে হঠাৎ করে পড়ে গিয়ে লতা পাতায় আটকে গিয়েছিলাম, আর এখান থেকে উঠতে পারিনি। কেউ আমায় বাঁচানোর জন্য আসেনি। চিৎকার করলেও কেউ আমার চিৎকার শুনতে পায়নি। কখন যেন লতা পাতার মধ্যে জড়িয়ে পড়তে পড়তে জলের তলায় ডুবে গিয়েছিলাম। উফ উফ, কি কষ্ট বুকের ভেতরে, যেন একটু দম নেওয়ার জন্য হাঁকুপাকু করছিলাম, কিন্তু কেউ বাঁচায়নি আমাকে। তখনই ঠিক করেছিলাম এরপরে যদি কেউ ওই ডোবার পাড়ে আসে তাহলে তাকেও আমি ছাড়বো না। তাকেও আমি যে কোনো ভাবে এই ডোবার জলে ডুবিয়ে মারবো। লতিকা ডোবার জলে ডুবে তখন হাবুডুবু খাচ্ছিল। আমরা কি করব বুঝতে না পেরে তাড়াতাড়ি সেই জলের মধ্যে নামতে গেলাম। ডোবার জলে হাত স্পর্শ করে বিড়বিড় করে একটা গোপন মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই যেন সেই মূর্তিগুলো নড়ে উঠল। সে কি, আপনি কি এমন মন্ত্রোচ্চারণ করলেন যার জন্য গোটা ডোবার জলে থাকা সেই মূর্তিগুলো এমন করে উঠল? প্রেত তাড়ানোর কিছু মন্ত্র আছে যা অতীব শক্তিশালী। কোনো কিছুকে স্পর্শ করে সেই মন্ত্র উচ্চারণ করলে তার স্পর্শে থাকা যে কোনো খারাপ কিছুর উপর প্রভাব পড়ে। খুব বড় ক্ষতি হয় না, কিন্তু সে বুঝতে পারে আর বেশিক্ষণ সেখানে থাকলে তার কোনো বিপদ হতে পারে। ঠিক কেমন বিপদ হয় বলুন তো? ঠিক বলতে পারবো না, তবে মনে করো তোমার গায়ে কেউ আগুন ধরিয়ে দিলে যেমন হবে তাদেরও তেমনটাই হয়। আসলে শুভ শক্তি কিংবা শুভ মন্ত্র অশুভ শক্তির উপরে যেভাবে প্রভাব বিস্তার করে ঠিক তেমনটাই। আমার এই কাজ দেখার সঙ্গে সঙ্গে সেই মূর্তি কিন্তু চিৎকার করে উঠল, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমায়। তুই কেন শুধু শুধু আমাদের মধ্যে আসছিস? চলে যা এখান থেকে।
আমি যে কষ্ট পেয়ে মরেছি সেই একই রকমের কষ্ট দিয়ে আমি সবাইকে মারবো, মারবই। আমায় ছেড়ে দে, তুই ছেড়ে দে। তুই আমাকে এখান থেকে তাড়াতে পারবি না। সবকিছুই আগে থেকে লেখা থাকে। তোকে যে আমি এখান থেকে তাড়াতে পারবো না সে কথা নয়, আমি তোকে এখান থেকে তাড়াতে চাই না। তোর ভবিতব্য এখানেই থেকেই তুই ধীরে ধীরে একসময় মুক্তি পাবি। কিন্তু লতিকার উদ্ধারের ভার যখন আমি আমার হাতে নিয়েছি, তখন তাকে আমি ছাড়তে পারবো না। তুই লতিকাকে ছেড়ে দে, না হলে। সেই মূর্তি চিৎকার করে উঠে বলল, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি মারবই। সঙ্গে সঙ্গে লতিকা জলের মধ্যে ডুবে গেল। মদন আর থাকতে না পেরে সে ডোবার জলে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমি ডান হাতটা জলের মধ্যে রেখে মনে মনে মাতু পাগলি আর কাল ভৈরবকে স্মরণ করে এক অতি গোপন মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জলের মধ্যে মূর্তিটা যেন চিৎকার করে উঠল। তখনই বুঝতে পেরেছিলাম ওই বেটা যখন এসেছে তখন তখন আমায় আর আমার কাজ করতে দেবে না। আমায় ছেড়ে দে এখান থেকে, আমায় ছেড়ে দে এখান থেকে, চলে যা তোরা এখান থেকে। সেরাতে কিভাবে যে লতিকাকে সেই ডোবা থেকে উদ্ধার করেছিলাম আমি নিজেও ভালো করে বলতে পারি না। মদন আর লতিকা দুজনে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। কালো ছায়াগুলো এতক্ষণ কোথায় যেন সরে গিয়েছে। সেই যে মূর্তিটা চিৎকার করছিল তার গলা শুনতে পেলাম দূর থেকে। এ জায়গা আমার, তুই এখান থেকে ওদের নিয়ে চলে যেতে পারিস, কিন্তু আমায় এখান থেকে সরাতে পারবি না। একদিন না একদিন ওদের আমি মারবই। যতদিন আমি থাকবো ততদিন ওদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ভয় হোক কিংবা ঠান্ডায়, লতিকা আর মদন ঠকঠক করে কাঁপছিল। ওদের গা থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে আসছিল। ওদের নিয়ে ফিরে আসছি, এমন সময় পিছন থেকে শুনতে পেলাম আরেকটা গলা। আবার আবার ফিরে আসতে হবে তোদের এখানে। লতিকা আর মদন পেছন ঘুরে তাকালো। ডোবার পারে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় দেখতে পেলাম তার মাথার লম্বা চুল ভরভর করে উঠছে। আমি বুঝতে পারলাম এই মূর্তি আর অন্য কেউ নয়, মদনের মায়ের আত্মা। মদনের চোখে জল। আমি তার কাঁধের উপর হাত রাখতে গিয়েও রাখলাম না। তার পুরো শরীর জল কাদায় ভরে রয়েছে, সেই জন্যই পচা দুর্গন্ধ বেরোচ্ছিল তার গা থেকে। আমি তাকে বললাম, চিন্তা নেই, মায়ের শান্তি সস্তায়নটা আর একবার ভালো করে করতে হবে। বাড়িতে একটা পুজো করতে হবে, তাহলেই তোমার মায়ের আত্মার মুক্তি হয়ে যাবে, দেখবে। এক টানা কথাগুলো বলে তারানাথ এবার চুপ করলো। আমরা উঠে পড়েছিলাম। বৃষ্টি কমে এসেছে, গল্পও প্রায় শেষ হয়ে গেছে। মদনের মায়ের মাধ্যমে অন্য কোনো এক শক্তি তাদের বারবার ভয় দেখাচ্ছিল, সে কথা বুঝতে আর বাকি ছিল না। উঠতে উঠতে কিশোরী বলল, তার মানে আপনি মদনের মায়ের আত্মাকে সেখান থেকে মুক্ত করতে পারলেন না? কিন্তু মদন আর ললিতার এরপর কি হয়েছিল? এরপর আমি 3 দিন সেই গ্রামে ছিলাম। পুরোহিতকে দিয়ে গ্রামের লোককে বলে বয়ে সেই ডোবার আশেপাশে আমি একটি পুজো করিয়ে দিলাম। ডোবাটাকে সম্পূর্ণ শুদ্ধ করার জন্য জাল ফেলে নোংরা পরিষ্কার করে সেই ডোবা থেকে তুলে আনা হয়েছিল 4টে মৃতদেহ। না, ভুল বললাম, 5টা মৃতদেহ। হ্যাঁ, তবে তার মধ্যে একটার অবস্থা মোটেই ভালো ছিল না। লতাপাতার সবুজ শ্যাওলার মাঝে তারা আটকে গিয়েছিল। সেই ডোবা জলে পুজো করে শান্তি সস্তায়ন করার পরে কিন্তু মদনের মায়ের আত্মার মুক্তি হয়েছিল। একদিন রাতের বেলা মদন আর আমি দাওয়ায় কাছে বসে আছি। হঠাৎ মদন একদিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠল। আমিও তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে বাড়ি চৌহদ্দিকে দাঁড়িয়ে রয়েছে মদনের মার সেই মূর্তি। কিন্তু তখন তার মধ্যে আর সেই বিভৎসতা নেই, অতি শান্ত। সে যেন ধীরে ধীরে বলল, ওরে মদন, আমায় তুই মুক্ত করেছিস। কত যে কষ্ট পেয়েছিলাম ওখানে বন্দি হয়ে। আমি আমি বেঁচে থাকতে লতিকাকে যে অত্যাচার করেছি, মরার পরে তা করতে চাইনি রে। কিন্তু কিন্তু তা করতে হয়েছিল ওর হাতে পড়ে।
আমাদের আমাদের ছেড়ে আমাদের ছেড়ে তুমি চলে গেলে মা। হ্যাঁ? তোমায় ছাড়া আমরা কি করে থাকবো? সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে, সবই ভাগ্যের লেখা রে। আমি চললাম, আর আমায় দেখতে পাবি না। মদনের মা সেই রাতেই চলে যায়। লতিকা আর মদন এরপর আর ভয় পায়নি। দুটো দিন আমি গ্রামের বাইরে এক জঙ্গলের মাঝে রাত কাটিয়েছিলাম, কিন্তু ফিরে এসে আর কিছু শুনতে পাইনি। তবে জঙ্গলের মাঝে শুধু রাত কাটায়নি, সেখানে পুজো করে দুটো কবচ তৈরি করেছিলাম দুজনের জন্য। ওটা ওদের হাতে পরিয়ে দিয়ে বলেছিলাম, সব আত্মা মুক্ত হয়ে গেলেও কিন্তু ওই ডোবায় থাকা গোবিন্দর আত্মা মুক্তি পাবে না। এতদিন ধরে সে ওখানে আটকা পড়ে আছে, তার মুক্তি পাওয়া সহজ ব্যাপার নয়। সে কিন্তু আবার আসবে, তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই কবচ হাত থেকে কোনোদিনও খুলো না। এরপর গ্রাম ছেড়েছিলাম। সেই সাধুর সঙ্গে আবার দেখা হয়েছিল, তবে সে অন্য কথা, অন্য সময় বলবো। এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের ওই জিনিসটা দিয়ে দে। এই কথা বলে তারানাথ ভেতর থেকে লাল কাপড়ে মোড়া কি যেন নিয়ে এসে কিশোরীর হাতে দিয়ে বলল, যেখানে ওই খারাপ কিছু দেখতে পাচ্ছ, সেখানে এই জিনিসটা রেখো। উত্তর পূর্ব কোণ করে রাখলে খুব ভালো হয়, না হলে যে কোনো কোণে এটা রেখো। আর পরদিন সকালে কি পরিবর্তন হয় আমায় জানিও, বুঝলে? আমার না হয় একবার মাঝে এসে বলে যেও। আর ওই দোতলার ঘরে যারা থাকবে, রাতের বেলা যেন তারা সহজে বাইরে না আসে। সবার জন্য তো আর তাবিজ দেওয়া যায় না। যারা কাছাকাছি থাকে বা বেশি ভয় পায় তাদের দিও। তবে এটা থাকলেই আশা করি আর কোনো সমস্যা হবে না। লাল কাপড়ে মোড়া জিনিসটা নিয়েই আমরা সেখান থেকে চলে এলাম। পথে নেমে কৌতূহল হতেই কিশোরীকে বললাম, কি দিল বলো তো ঠাকুর মশাই? কিশোরী লাল কাপড় খুলে ফেলল। দেখলাম দুটো হাতে পরার মতো তাবিজ, কালো কাপড় দিয়ে জড়িয়ে রাখা আর কালো কারে বাঁধা রয়েছে। আর তার সঙ্গে একটা ছোট লাল রঙের পুঁটুলি, তার ভিতরে কিছু রয়েছে। পুঁটুলির মুখটা শক্ত করে বাঁধা। বুঝতে পারলাম পুঁটুলিটা খোলা ঠিক হবে না। তবে এ জিনিসটা কি বোঝা গেল না। আবার আগের মতোই সবকিছু রেখে আমরা এগোতে লাগলাম প্রাণ ধরার উদ্দেশ্যে। তারানাথের কথাই ঠিক, বৃষ্টি কমে গেছে। আবার অল্প অল্প করে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আমরা রাস্তা ধরে এগোতে লাগলাম। দেখাই যাক না, তারানাথের কথা যদি সত্যি হয়, তাহলে কিশোরীর মেজবাড়িতে আর কোনো ভাবনা থাকবে না। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে স্বয়ং তারানাথ তান্ত্রিক সেখানে যাবে বলে আমাদের জানিয়েছে।